বহুল প্রতীক্ষার পরে প্রিয়াঙ্কা চোপড়া ও কার্ল উরবান অভিনীত দ্য ব্লাফ মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই জানা যায় 1846 সালের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জলদস্যুরা প্রায় বিলুপ্ত, আর যারা অনেক বেশি ভয়ঙ্কর ছিল তারাও এখন বাঁচার পথ খুঁজতেছে। এরপরে জলদস্যু ক্যাপ্টেন কর্নর তার দলবল নিয়ে হামলা করে আরেক জলদস্যু ক্যাপ্টেন টিএইচ বোর্ডেনের জাহাজের ওপরে। বোর্ডেন প্রতিরোধ করলেও পড়ে ওঠে না। মূলত বোর্ডেন আর তার দল এখন আর জলদস্যু নয়, তারা এখন মৎস্য শিকার করে। কিন্তু একসময় তার দলবল নিয়ে এসে কর্নরের স্বর্ণ ডাকাতি করেছিল। ক্যাপ্টেন কর্নর তখন বোর্ডেনকে বলে, তোর এই মাছ ধরা জাহাজে আমার স্বর্ণের বার কোথা থেকে আসলো? আমার স্বর্ণগুলো তুই কোথায় রেখেছিস বল। বোর্ডেন কিছু না বললে কর্নর এক লোক বলে, এই বর্ডেনের ফ্যামিলি এখন কায়মান ব্রাকে বসবাস করে, হয়তো সেখানে গেলেই স্বর্ণগুলো পাওয়া যাবে। এই কথাটা শুনে কর্নর মেরে ফেলে বোর্ডেনকে আর যাত্রা শুরু করে কায়মান ব্রাকের দিকে। এর মধ্যেই কেটে যায় 6টি দিন। বোর্ডেন তার জাহাজ নিয়ে এখনও না ফিরলে কায়মান ব্রাকে ফাদার চার্চে প্রার্থনা করে। বেশ চিন্তিত দেখা যায় টিএইচ বোর্ডেনের স্ত্রী অ্যারসোলকে। আর বোর্ডেনের বোন এলিজাবেথ তো মজা করতেই ব্যস্ত। তার ঘরে চুপি চুপি চলে আসে ওর বয়ফ্রেন্ড। এসে তারা দুজন দুষ্টামি করতে থাকে। সে সময় অ্যারসেল বাড়ির মধ্যে ঢুকলে ঘরের মধ্যে একটা সাইরেন বেজে ওঠে। তাদের ঘরে এই সিস্টেমটাই করা আছে। তো সেই সময় অ্যারসেল বাড়িতে ঢুকলে শব্দ পেয়ে সাবধান হয়ে যায় এলিজাবেথ এবং তার বয়ফ্রেন্ড। এলিজাবেথ তখন দেখে তার ভাবি এসেছে। শব্দে সজাগ হয়ে যায় অ্যারসেলের ছেলে আইজ্যাকও, যার আবার একটা পা ভাঙা। অ্যারসেল আবার বাড়ির মধ্যে ঢুকে কোনো কিছু একটা টের পায়, তাই সে সরাসরি তার ছেলের কাছে এসে দেখতে পায় তার ছেলে ঠিকই আছে। ছেলে আবার অ্যারসেলকে জিজ্ঞাসা করে, বাবা জাহাজ নিয়ে যাওয়ার 59 দিন হলো, বাবা কবে ফিরবে? অ্যারসেল তখন বলে, হয়তো বা আগামীকালকেই ফিরবে, চিন্তা করো না। অন্য রুমে এলিজাবেথ তার বয়ফ্রেন্ডকে বলে, এখান থেকে চলে যাও, রাতে নির্দিষ্ট জায়গায় এসো, আমি আর তুমি পালাবো। বয়ফ্রেন্ড চলে গেলে অ্যারসেল আসে এলিজাবেথের রুমে। এসে দেখে রুম পুরো এলেমেলে করে রেখেছে, তাই বলে ঘরটা একটু গুছিয়েও তো রাখতে পারো। এলিজাবেথ তখন জানায়, এই দ্বীপে আমার থাকতে একদমই ভালো লাগে না, আমার বাইরে যেতে মন চায়। অ্যারসেল তখন এলিজাবেথকে বলে, তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, আর চিন্তা করে কোনো লাভও নেই। এই মুহূর্তে এই জায়গাটাই আমাদের কাছে সবচাইতে আপন। সাথে অ্যারসেল এলিজাবেথকে একটা কেকও বানাতে বলে, জানায় আজকে আইজ্যাকের জন্মদিন। এলিজাবেথকে কেক বানাতে বলে অ্যারসেল নিজেই গিয়ে নারকেল পাড়ে। এরপর নারকেল দিয়েই কেকটা বানায়। তারপর সেই কেকটা দিয়েই আইজ্যাকের বার্থডেটা সেলিব্রেট করে। কিন্তু নিজের বার্থডেতে অনেকটাই মন খারাপ করে থাকে আইজ্যাক, কারণ বার্থডের আগের তার বাবা আসার কথা ছিল, কিন্তু তিনি এখনও আসলেন না। আইজ্যাক এটা বলে মন খারাপ করলে আর্সেল বলে, তোমার বাবা আসতে না পারলেও তোমার জন্য অ্যাডভান্স গিফট কিন্তু রেখে গিয়েছেন। আর্সেল তখন আইজ্যাকের হাতে একটা ছুরি তুলে দেয়। এই ছুরি দিয়ে একসময় লড়াই করেছে আর্সেল। আইজ্যাককে সান্ত্বনা করলেও সে নিজেও কিছুটা মন খারাপ করে থাকে, কারণ বোর্ডেনকে সে অনেক মিস করছিল। এইরকম দেরি করে সে কখনোই ফেরে না, এই নিয়ে আর্সেলের অনেক চিন্তা। অন্যদিকে রাতে কায়মান ব্রাকে চলে আসে কর্নরের লোকজন। তাদের সাথে আবার যোগ আছে এলিজাবেথের বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ড ব্যাগ গুছিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যেতে থাকলে পথের মধ্যে তাদের সাথে দেখা হয় ওদের। অন্যদিকে এলিজাবেথও ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়, সাথে সে একটা চিঠি লিখে যায়। সে যখন বেরিয়ে যায় তখন ঘরে একটা শব্দ হয়। সেই শব্দে অ্যারসেল জেগে ওঠে। জেগে এলিজাবেথকে ডাকতে থাকলে এলিজাবেথ কোনো রেসপন্স করে না, তার মানে অলরেডি সে চলে গিয়েছে। অ্যারসেল তখন বাইরে জানালা দিয়ে তাকালে দেখতে পায় তাদের রুমের দিকে কয়েকজন প্রবেশ করছে। এইটা দেখে অ্যারসেল আইজ্যাককে ঘুম থেকে টেনে তোলে। এরপর তাকে প্রস্তুত করে বাড়ির নিচে থাকা একটা গোপন জায়গাতে রাখে। এরপর আর্সেল একটা পিস্তল হাতে নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। এর মধ্যেই প্রবেশ করে কর্নরের 3 লোক। শুরু হয় অ্যারসেল এবং তাদের মধ্যকার ফাইট, কিন্তু অ্যারসেল পেরে ওঠে না। তাই তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি চান? তারা এসেই অ্যারসেলের কাছে ধন সম্পদ চায়। তখন অ্যারসেল দেখিয়ে দেয় বোর্ডেনের ছবির পেছনে আছে। তারা গিয়ে দেখতে পায় ওই ছবির পেছনে একটা বাটিতে শুধু কয়েকটা কয়েন রয়েছে। তখন ওরা অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, আমরা তো এগুলো নিতে আসিনি। স্বর্ণের বার তাকে দেখিয়ে বলে, এগুলো কোথায়? এরকম স্বর্ণ চাইলে অ্যারসেল জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি কিছু না বলেই অন্য দুজনকে নির্দেশ দেয় অ্যারসেলের মুখ বাদ দিয়ে সব জায়গায় যেন মারধর করা হয়। পরদিন সকাল হতেই ঘাটে চলে আসে ক্যাপ্টেন কর্নর। অপরিচিত কাউকে কায়মান ব্রাকে দেখে কায়মান ব্রাকের কমান্ডার কর্নরের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কে? আপনার পরিচয় কি? আর কেনই বা আপনি এখানে এসেছেন? কর্নর বলে, আমি কোথায় যাব না যাব সেটার মালিক আমি। কিন্তু তারপরে কমান্ডার আবারও তাকে নাম পরিচয় জিজ্ঞেস করে।
তখন কর্নর তার পরিচয়টা দেয়। পরিচয় দিলে তখন কমান্ডার বলে, আপনারা সেই জলদস্যু যারা ব্রিটিশদের ওপরে আক্রমণ করেছিলেন। আপনাদের কথা অনেক শুনেছি, এখন এখানে কেন এসেছেন সেটা বলুন। কর্নর জিজ্ঞেস করে, আর্সেলকে কোথায় পাওয়া যাবে। সরাসরি আর্সেলের কথা বললে কমান্ডারের একটু খটকা লাগে। সেই সময় ঘাটের দিকে ধেয়ে আসতে থাকে কর্নরের আরও লোকজন, যেইটা আবার দেখে ফেলে ফাদার এবং সবাইকে চার্চের মধ্যে যাওয়ার নির্দেশ দেয়। তখন সবাই প্রস্তুতি নিতে থাকে মোকাবেলা করার জন্য, তৈরি করতে থাকে কামান। এদিকে কমান্ডার কর্নরকে দেখায় তার ছুরি। তখন হাসতে হাসতে কর্নর আবার তার বন্দুকটা দেখায়। এই জায়গাটা ব্রিটিশ সৈন্যরা শাসন করে, তাই তারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আপনারা এখান থেকে চলে যান। কর্নর জানায়, আমরা ব্রিটিশ সৈন্যদের সাথে লড়াই করতে জানি। এটা বলে কমান্ডারকে মেরে আহত করে কর্নর। অন্যদিকে কামান রেডি করতে থাকলে কর্নরের লোকজন বোর্ড থেকে স্নাইপারদের সৈন্যদেরকে মেরে ফেলে। এদিকে লড়াই চলছে, আর অন্যদিকে আর্সেলকে গলায় ফাঁস দিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। প্রস্তুতিটা নেওয়ার সময় দুজন বোডেনের ছবি নিয়ে বলাবলি করলে আর্সেল তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা বোডেনকে কিভাবে চেনো, আর বোডেন এখন কোথায় রয়েছে। দুজন তখন হাসতে হাসতে বলে, ওকে আমরা মেরে ফেলেছি। তখন নিজের ক্যালমা দেখাতে শুরু করে আর্সেল। নিজেকে ফাঁস দেওয়ার দড়িটা ছিঁড়ে লড়াই করতে থাকে ওদের দুজনের সাথে। একসময় লড়াইয়ে একজনকে মেরেই ফেলে আর্সেল। এতে অন্যজন তো প্রচণ্ড রেগে যায়। আর্সেল আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত অন্যজনকেও মেরে ফেলে। অন্যদিকে কমান্ডার আহত হয়ে কামানের কাছে এসে কামানের গোলাতে আগুন ধরালে সেটা নিভে দেয় কর্নর। তারপর বন্দি করে ফেলে কমান্ডারকে। এর মধ্যে কর্নরের সহকারী লি দলবল নিয়ে চলে আসে বাইরে। অন্যদিকে এলিজাবেথ নির্দিষ্ট জায়গায় এসে দেখে তার বয়ফ্রেন্ডকে গলা কেটে মেরে ফেলা রাখা হয়েছে। তা দেখে এলিজাবেথ কষ্ট পায়, লুকিয়ে পড়ে গিয়ে একটা জায়গায়। ওদিকে কর্নর আবার জিজ্ঞেস করে, আর্সেলকে কোথায় পাওয়া যাবে। কোনো কথাই বলে না কমান্ডার, আর চুপচাপ থাকে। তখন কামানটা তাক করে চার্চের দিকে, কারণ সে জানে সবাই চার্চেই লুকিয়ে রয়েছে। এবার কমান্ডার আর্সেলের বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। কমান্ডার বলে দিলেও কর্নর কমান্ডারের ওপরে ক্ষিপ্ত হয়, বলে এখানকার পরিস্থিতির জন্য তুমিই দায়ী, তাই তোমাকে মরতেই হবে। কমান্ডারও জানায় এই খেলা এত সহজে শেষ হচ্ছে না। কমান্ডারকে এরপর কর্নর খুব কাছ থেকে কামানের গুলি ছুঁড়ে নির্মমভাবে হত্যা করে, যা আবার আড়াল থেকে দেখে খুবই ভয় পেয়ে যায় এলিজাবেথ। কমান্ডারকে মারার পরে কর্নর চার্চে লুকিয়ে থাকা সবার উদ্দেশ্যে বলে, তোমরা চার্চেই লুকিয়ে থাকো আর আমার সৈন্যদের সাথে নেগোসিয়েশন করো। তোমাদের আমি কিচ্ছু করব না, তবে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে সবারই মৃত্যু ঘটবে। কর্নর এই হুঁশিয়ারি দেওয়ার পরপরই সেখানে চলে আসে আর্সেলকে ধরে ফেলা সেই লোকটা, আর বলে আমরা আর্সেলকে বন্দি করে রেখেছি। লি জিজ্ঞেস করে, সত্যিই কি আর্সেল বন্দি। এবার আর্সেল ঘরে এসে রুমের নিচের গোপেন রুম থেকে আইজ্যাককে বের করে। আইজ্যাক আর্সেলের রক্তমাখা শরীর দেখে ভয় পেয়ে যায়। তখন আর্সেল বললে, ভয় পেও না, আমি তোমারই মা। ভেতর থেকে বের করে আইজ্যাককে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে বলে, জানায় এই জায়গাটা আমাদের জন্য একদমই সেফ না। তখনই আর্সেল কারো শব্দ পেয়ে বন্দুক হাতে নিয়ে সাবধান হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ফাদার এসেছে। এখানে তাকে একজন প্রিস্ট হিসেবেই উল্লেখ করা হয়। প্রিস্ট সেখানে আসলে আর্সেল জিজ্ঞেস করে তারা কতজন। পাদ্রী জানায় বেশ কয়েকজন, আর তারা এমন অস্ত্র নিয়ে এসেছে যেগুলো আমরা কখনোই দেখিনি। তাদের মধ্যে একজন ক্যাপ্টেন রয়েছে। এটা শুনে আর্সেলকে বিস্মিত দেখা যায়। সাথে ধারণা করা যায় যে কর্নর এবং আর্সেল হয়তোবা পূর্ব পরিচিত। সেই সময় আর্সেল আয়নাতে নিজের শরীরটা দেখে চমকে ওঠে। সে জানতই না যে তার পুরো শরীরে এমন রক্ত লেগে আছে। তাই হাত মুখ দিয়ে পরিষ্কার হয়ে নিজের ড্রেসটা চেঞ্জ করে নেয়। সে সময় দেখা যায় প্রিস্ট আর্সেলকে ক্যাপ্টেন ডাকে, তবে আর্সেল কেন জানি তাকে এটা ডাকতে নিষেধ করে। এতে বোঝা যায় হয়তোবা আর্সেলেরও কোনো ইতিহাস রয়েছে। এর মধ্যে আইজ্যাক পায় তার ফুপু এলিজাবেথের রেখে যাওয়া বয়ফ্রেন্ডের সাথে পালানোর চিঠি। এটা দেখে আর্সেল খানিকটা বিরক্তই হয়, কিন্তু সে চায় আগে আইজ্যাককে সেভ করতে। তাই আইজ্যাককে নিয়ে বেরোতে থাকলে আইজ্যাক তখন জিজ্ঞেস করে, আমাকে যে ছুরিটা গিফট করেছিলে সেটা কোথায়। আর্সেল সেই ছুরিটা দিয়ে মেরেছিল কর্নরের লোককে। সেখান থেকে ছুরিটা বের করে আইজ্যাকের হাতে দেয়। এরপর আইজ্যাককে একটা হুইল চেয়ারে বসিয়ে প্রিস্টকে পাহাড়ের দিকে নিয়ে যেতে বলে। আর্সেল তখন আবার প্রিস্টকে কুমিরের থেকেও সাবধান হতে বলে। আইজ্যাক তখন মাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের সাথে যাবে না। আর্সেল জানায়, তোমার ফুপুকে নিয়ে তারপরে আমি আসতেছি। তার পরপরই আর্সেল বেরিয়ে পড়ে এলিজাবেথকে খোঁজার জন্য। পথের মধ্যে কর্নরের লোকদেরকে যেতে দেখে আড়াল হয়ে পড়ে। এলিজাবেথও ছুটতে থাকলে একসময় আর্সেল তাকে দেখে মুখ চোপে আড়াল করে জিজ্ঞেস করে, এই মাথামোটার সঙ্গে কেন তুমি পালাতে যাচ্ছিলে। এলিজাবেথ জানায় ওরা তাকে মেরে ফেলেছে। এটা শুনে অবশ্য খানিকটা আফসোস করে আর্সেল। এলিজাবেথ বাড়িতে যেতে চাইলে আর্সেল জানায় এখন যাওয়া যাবে না। অন্যদিকে কর্নর দরবল নিয়ে আর্সেলের বাড়িতে আসলে দেখে সেখানে কেউ নেই, উল্টো তার 2 লোক মরে আছে। লি তাই ওই লোককে বলে, খুব তো বললে
আর্সেলকে বন্দি করে রেখেছ? কোথায় এখন আর্সেল? আর কোনো স্বর্ণও তো এখানে নেই। লোকটি তখন বলতে থাকে কোনোভাবেই আর্সেল এটা একা করতে পারবে না, হয়তোবা তার সঙ্গে অন্য কেউ আছে। কন্নড় বলে আর্সেল একাই সব করেছে, সে তোমার ধারণার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর কর্নর আর্সেলের বাড়িটা ঘেঁটে দেখতে থাকে। বাইরের গাড়ির চাকার চিহ্ন দেখে বলে আর্সেলের এক পঙ্গু ছেলে আছে, তারা এই পথে গেছে। কর্নর সৈন্যদের নির্দেশ দেয় আর্সেলের সাথে যাকে পাবে তাকে মেরে আর্সেলকে যেন জীবিত ধরে আনা হয়। এদিকে আইজ্যাক পাদ্রির সাথে যেতে থাকলে হঠাৎই একটা শব্দ শুনতে পায়। তখন ওরা দুজনেই সোচ্চার হয়ে যায়। পরবর্তীতে দেখতে পায় আর্সেল আর এলিজাবেথ এসেছে। চারজন তখন একত্রিত হয়ে সামনের দিকে এগোতে থাকে। তারপর ওরা একটা নদী পায়। সেই নদীটা পার হওয়ার জন্য এক ধরনের বোট রশির মাধ্যমে ব্যবহার করে। প্রথমে আইজ্যাক এবং এলিজাবেথ একসঙ্গে যায়, এরপর পার হয় আর্সেল। কিন্তু প্রিস্ট যখনই পার হতে যাবে তখনই কন্নড়ের দল এই দিকে আসতে থাকলে পাদ্রি আর পার হতে চায় না। আর্সেল বারবার পাদ্রিকে পার হতে বললেও প্রিস্ট তাদেরকে একাই চলে যেতে বলে আর রশি নদীর মধ্যে ফেলে দেয়। তাই আর্সেল আইজ্যাক আর এলিজাবেথকে নিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই কর্নর দরবল নিয়ে চলে আসে পাদ্রির কাছে। তা দেখে আর্সেল ওদের দুজনকে সামনে এগোতে বলে আর মুখ বেঁধে গাছে উঠে দেখে কর্নর পাদ্রিকে দেখে চিনে ফেলে। পাদ্রিও একসময় জলদস্যু ছিল, কিন্তু এখন সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কর্নর পাদ্রি থেকে আর্সেল কোথায় যে আছে এটা জানতে চায়। তখন পাদ্রি তো বলেই না, উল্টো থুতু দেয় ওর মুখে। এতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় কর্নর আর পাদ্রির পায়ে গুলি করে বসে। এই সব কিছু আর্সেল গাছ থেকে দেখছিল। তখন এই ব্যাপারটা আবার কর্নরের লোকজন দেখে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। আর্সেল তাই সবাইকে নিয়ে এগোতে থাকে। এদিকে কর্নরের লোকজন নদীতে নামলে কুমির আক্রমণ করে। এই জন্য তিনজন অবশ্য ওপারে যেতে পারে, কিন্তু বাকিদেরকে ফিরতে হয়। ওই পাশে যে তিনজন যায় তাদের সঙ্গে আর্সেল লড়াই শুরু করে। আর্সেল লড়াই দুজনকে আগেই হারিয়ে ফেলে। একজন এগোতে থাকে আইজ্যাক এবং এলিজাবেথকে মারার জন্য। সেই সময় আর্সেল এসে অন্যজনকেও মেরে ফেলে। কর্নর তখন নদীর ওপাশ থেকে বলে, অনেক হয়েছে, আমি জানি তুমি শক্তিশালী, তাই একটা সমঝোতায় আসা যাক। আর্সেল সমঝোতাকে বুড়ো আঙ্গল দেখে কর্নরের এক সৈন্যর কাটা মাথা ছুঁড়ে মারে কর্নরের কাছে। ছিন্ন বিচ্ছিন্ন মাথা দেখে কর্নর অনেক রেগে যায় আর বলে অনেক হয়েছে। চিৎকার করে আর্সেলকে ডাকতে থাকে ব্লাডি মেরি। এই নামটা শুনেই যেন আর্সেল চমকে ওঠে। কর্নর তখন বলে, বোডেন এখনও আমার জাহাজে জীবিত রয়েছে, আমি এখনও তাকে মারিনি। শুরুতে আসলে বোডেনকে কর্নর মারেনি। যদি বোডেনকে তুমি জীবিত দেখতে চাও তাহলে রাতে তুমি বাড়িতে এসো, সাথে অবশ্যই আমার স্বর্ণগুলো নিয়ে আসবে। বলো ডিলটা ফাইনাল কিনা ক্যাপ্টেন ব্লাডি মেরি। এই কথাগুলো শুনে চিৎকার করে ওঠে আর্সেল। এর পরপরই আর্সেল দুজনকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন এলিজাবেথ জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। আর্সেল জানায় সেই পাস্তানায়। এর মধ্যে আর্সেল দুজনকে নিয়ে একটা গুহায় প্রবেশ করে। সেই গুহায় প্রবেশ করা মাত্রই আইজ্যাক এবং এলিজাবেথ পুরোই অবাক হয়ে যায়। চারিদিকে কত কিছু, আর সব কিছু একদম গোছানো, একদম একটা গোপন আস্তারার মতো। আর্সেল দুজনকে সেখানে নিয়ে এসে মাটি খুঁড়তে থাকলে এলিজাবেথ বলে, এসব এখানে কোথা থেকে আসলো, আর ওনারাই বা কারা। আর্সেল জানায় এদিক সেদিক থেকে নিয়ে এসেছি, আর ওই লোকটি হচ্ছে ক্যাপ্টেন কর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করত, পরবর্তীতে হয়ে ওঠে ভয়ঙ্কর দলদস্যু। এই কথাটা শুনে আইজ্যাক এক্সাইটেড হয়ে বলে, আমরা যেমনটা বই পুস্তকে পড়েছি। আর্সেল আবার এত বেশি কৌতূহলতাদেরকে নিষেধ করে। অন্যদিকে কর্নরের সব সৈন্যরা ঘাঁটি করে আর্সেলের বাড়িতেই। একটা সৈন্য তখন আবার লিকে বলে, আমার মনে হচ্ছে আমরা কোনো শক্তিশালী একজনের সঙ্গে লড়াই করছি, তাই আমাদের পেমেন্ট কিন্তু বাড়িয়ে দিতে হবে। লি বলে, আমরা যার সঙ্গে লড়ছি সে কোনো সাধারণ মানুষ নয়, সে আমাদের ধারণার চাইতে অনেক বেশি শক্তিশালী। কর্নরকে ছুরিকাঘাত করে স্বর্ণগুলো নিয়ে সেই পালিয়েছিল। এদিকে এলিজাবেথ আর্সেলকে জিজ্ঞাসা করে, তুমি ওদেরকে কিভাবে চেনো, আর তারা তোমাকে ব্লাডি মেরি বা কেন বলছে, তোমার আসল পরিচয় কি। আর্সেল এবার সব কিছু খুলে বলে। জানায় ছোটবেলায় আমি আমার বাবা মার সাথে একটা জাহাজে করে একটা জায়গায় যাচ্ছিলাম। সেই জাহাজে আক্রমণ করেছিল কর্নর, বাবা মাকে মেরে ফেলে আমার চোখের সামনেই। তারপর আমাকে তুলে নিয়ে যায়। এক প্রকার বাধ্য হয়ে তাদের সঙ্গে আমার থাকতে হয়। আমাকে তারা ট্রেনিং করায়, তারপর গড়ে তোলে ভয়ঙ্কর জলদস্যু হিসেবে। কিন্তু সেখান থেকে আমি ফিরে এসেছি। এদিকে আর্সেল তার অতীত জানাতে থাকলে ওইদিকে বোডেনকে জীবিত অবস্থায় নিয়ে আসা হয় তার বাড়িতে। এদিকে আর্সেল মাটি থেকে একটা বক্স বের করে। সেই বক্স ভর্তি ছিল স্বর্ণ। এতগুলো স্বর্ণর দেখে অবাক হয়ে যায় আইজ্যাক এবং এলিজাবেথ। আইজ্যাক বলে, এরকম স্বর্ণের বার বাড়িতেও তো দেখেছিলাম আমি, এগুলো নিতেই কি ওরা এসেছিল, আর এগুলো কি তাদের। আর্সেল জানায়, না, এগুলো তোমাদের জন্য এই সব কিছু। এলিজাবেথ জিজ্ঞেস করে, ভাইয়া কি জানে তোমার আসল পরিচয়। আর্সেল তখন বলে, তোমার ভাইয়া তো ওরা রান্নাবান্না করার জন্য আমাকে বিয়ে করেনি,
এর মধ্যে কথাবার্তা বলতে বলতে অ্যারসেল বের করে সেই আস্তানার মধ্যে অনেক বন্দুক এবং গোলাবারুদ, আর জানায় তাদের সঙ্গে লড়াই করার সকল সরঞ্জাম আমার কাছে রয়েছে। ওইদিকে কন্নরের কাছে লি এসে বলে, আবার এখান থেকে পিছু হটবেন না তো? শুধু কি স্বর্ণের জন্য এসেছেন, নাকি প্রতিশোধও নিতে চান? আমি কিন্তু বিশ্বের সেরা সেরা সৈনিকদেরকে নিয়ে এসেছি। যদি আপনি পিছু হটতে চান তাহলে আগেই বলতে পারেন। আমি এসব সৈন্যদেরকে মরতে দিতে চাই না। কন্নর বলে, মিশনটা সৈন্য নিয়েই, সাথে পার্সোনাল ব্যাপার তো রয়েছেই, সেটাও আমি দেখতে চাই। ওইদিকে অ্যারসেল বের করে তার কবচ, সেটা বের করেই সব অস্ত্রশস্ত্র সাজাতে থাকে। আইজ্যাক আবার ভুল একটা বারুদে হাত দিলে অ্যারসেল ভয় পেয়ে যায়, আর আইজ্যাককে সাবধান করে বের করে দেয়। সব অস্ত্রশস্ত্র নেওয়া হয়ে গেলে অ্যারসেল দুজনকেই নির্দেশ দেয় এখানকার কোনো কিছুই যেন তারা না ছোঁয়। আইজ্যাক বলে সে যেন বাবাকে নিয়েই ফেরে। আর্সেল জানায়, অবশ্যই আমি তোমার বাবাকে নিয়েই ফিরব। এটা বলেই বেরিয়ে যায়। ওইদিকে কন্নর দেখতে থাকে তার ছুরিকাঘাতের দাগ, যেটা আসলে আর্সেলই তাকে দিয়েছিল। বাইরে আবার কয়েকজন বোর্ডেনকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে কন্নর এসে থামায়। তখন বোর্ডেন কর্নরকে জিজ্ঞেস করে, অ্যারসেলের হাতে কয়জন মারা গেল? কর্নর জানায়, অ্যারসেল যে ভয়ঙ্কর তা আগে থেকেই জানি। একবার 3 জন তাকে অত্যাচার করতে গিয়েছিল, তখন তাদেরকে মেরে রশিতে ঝুলিয়ে রেখেছিল অ্যারসেল। এটা শুনে বোর্ডেন বলে, তুমিও কিছু করতে গিয়েছিলে নিশ্চয়ই, এর জন্যই হয়তো বা অ্যারসেল তোমাকে ছুরিকাঘাত করেছিল। কর্নর তখন বলে, আমরা তো খুবই কাছাকাছি আসছিলাম, কিন্তু পরবর্তীতে যা হবার তাই হয়েছিল। কাছে আসার কথা শুনে অনেকটাই রেগে যায় বোর্ডেন। তখন কন্নর বলে, কেন, তোমাকে কি এটা জানায়নি সে? কন্নর অবশ্য তখন এখানে অনেকটাই মজা নেয় ওর সাথে। ওইদিকে আস্তানায় এলিজাবেথ অ্যারসেলের নির্দেশ সত্ত্বেও বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে। এর মধ্যে একটা বই পায়, যেখানে লেখা ছিল অ্যারসেল তথা ভ্লাদিমিরের বিভিন্ন দেশে গিয়ে লড়াই করার আর্টিকেল, সাথে ছবিও। এর মধ্যেই অ্যারসেল চলে আসে তার গন্তব্যে। অ্যারসেল তার বাড়িতে চলে আসে পরিত্যক্ত একটা কুয়োর মধ্য দিয়ে। এই কুয়োর ভেতর দিয়ে এক সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছে একদম ওই গুহর আস্তানায়। অ্যারসেল এসেই প্ল্যান করে চুপচাপ সবাইকে মারতে শুরু করে। অনেকজনকে মেরে তারপরে চলে আসে বোর্ডেনকে যে রুমের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই রুমে। বোর্ডেনকে জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয়ে যায় সে। বোর্ডেনের শিকল খুলতে থাকলে বোর্ডেন প্রথমে জিজ্ঞেস করে, আইজ্যাক এলিজাবেথ কোথায়? অ্যারসেল জানায়, তাদেরকে সেফ জায়গায় রেখেছি। বোর্ডেন এরপর অ্যারসেলকে জিজ্ঞেস করে, কর্নরের সাথে তোমার কি সম্পর্ক ছিল? অ্যারসেল জানায়, সমুদ্রে টিকে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। বোর্ডেন জানায়, কোনো সমস্যা নেই, আমাদের ভালোবাসা একটুও কমবে না। অ্যারসেল তখন বলে, আমি তোমাকে পেয়ে বদলে গিয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বোর্ডেন অবশ্য একই কথাই বলে। এরপরে শিকলটা খুলতে গেলে কিছুতেই খুলতে পারে না। অন্যদিকে কর্নরের সৈন্যরা একে অপরের সাথে যোগাযোগ করতে থাকলে দেখতে পায় কারোর সাথেই যোগাযোগ করতে পারে না। তখন কর্নর বুঝে যায় যে অ্যারসেল চলে এসেছে। ওইদিকে অ্যারসেল বোর্ডেনের শিকল খুলতে না পেরে বোর্ডেনের হাতে একটা ছুরি দিয়ে জানায় এটা প্রয়োজনের সময় কাজে লাগবে, আর সে যায় স্যারেন্ডার করতে। কিছুক্ষণের মধ্যেই বোর্ডেনের কাছে চলে আসে কর্নর আর বলতে থাকে, কই, অ্যারসেল তো তোমাকে ছাড়িয়ে নিয়ে গেল না? বোর্ডেন জানায়, তোমাকে মারার পর নিয়ে যাবে। এদিকে অ্যারসেল কুয়োর কাছে এসে হাতে ডেটোনেটরের তারটা নিয়ে স্যারেন্ডার করার জন্য প্রস্তুতি নেয়। স্যারেন্ডার করার সময় লিকে দেখে বলে, আপনিও দেখি এখানে আছেন। লি জানায়, আমি এখন কমান্ডার। একটু পরেই কন্নর বোর্ডেরকে নিয়ে বাইরে আসে। তারপর অ্যারসেলকে দেখিয়ে বলে, অনেক দিন দেখা হলো জানেমন, কি খবর তোমার ভ্লাদিমেরি? অ্যারসেল বলে, আমার নাম ম্যারি নয়। কন্নর বলে, ছোট্ট একটা বাচ্চা থেকে তোমাকে আমি পেলে পুষে এত বড় করেছি, আর এখন কিনা তুমি তোমার নাম নিয়ে বড়াই করছো? অ্যারসেল বলে, তুমি আমার পরিবারকে ধ্বংস করেছো, আমার সব কিছু শেষ করে দিয়েছো, তাই যা করেছি ঠিক করেছি। কর্নরের পর জিজ্ঞেস করে, তুমি আমার সাথে ওরকম গাদ্দারি কেন করলে? অ্যারসেল জানায়, আমি কোনো গাদ্দারি করিনি, আমারটুকু আমি নিয়ে গিয়েছি। তারপর পরে কর্নর দেখতে চায় স্বর্ণ। আর্সেল কুয়ো থেকে স্বর্ণের বক্সটা বের করে দেখালে কর্নর খুব খুশি হয়। এরপর বলে, এটা তো প্রথম ধাপ, গাদ্দারি যে করলে এটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তখন দেখা যায় একজন স্নাইপার তাক করে আছে বোর্ডেনের দিকে। তখন কর্নেল আর্সেলকে বলে, গাদ্দারি যখন করেছো এর ফল হিসেবে তোমার ছেলের জীবন খোয়াতে হবে। এটা শুনে অনেক গরম হয়ে যায় বোর্ডেনের মাথা। বোর্ডেন ছুরি নিয়ে আক্রমণ করে কর্নরের ওপর। শুরু হয় লড়াই। এরপর আর্সেল একের পর এক ডেটোনেটর ব্লাস্ট করে সবাইকে মারতে থাকে। কিন্তু একসময় বোর্ডেন কর্নরের তলোয়ারের নিচে পড়লে আর্সেল জানায়, আমি সারেন্ডার করছি, ওর তো কোনো দেশ নেই, ওকে ছেড়ে দাও। কর্নর বলে, একজন জেলের জন্য এত মায়া? বোর্ডেন সহ কায়মান প্রাকের কেউই আসলে জলদস্যু ছিল না, ওরা আসলেই মৎস্য শিকারী ছিল। তাদের সাথে অ্যারসেল তার পুরনো রূপ বদলে সুন্দরভাবে জীবনযাপন করছিল। কিন্তু শেষমেশ কর্নর মেরেই ফেলে বোর্ডেনকে। এই ব্যাপারটাতে অ্যারসেল চিৎকার করে সামনে এগোতে থাকলে লি অ্যারসেলের পায়ে গুলি করে।
এতে আর্সেল পুরোপুরি আটকে পড়ে কর্নরের কাছে। তখন কর্নর ওর কাছে এসে বলে, আমি আসলে শুধু স্বর্ণের জন্য তোমার পিছু নেইনি, গাদ্দারেরও হিসাব দিতে হবে তোমার নিজের মৃত্যু দিয়ে। এটা বলে যেই না মারতে যাবে তখন আর্সেল সাথে সাথেই কুয়োতে থাকা দড়িটাতে আগুন লাগিয়ে দেয়। আগুন স্বর্ণের বক্সে আসা মাত্রই পুরো ব্লাস্ট হয়ে যায়। আর্সেল কুয়োতে লাফ দিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে সামনে এগোতে থাকে। অন্যদিকে এলিজাবেথ বই পড়ে জানতে পারে জাহাজের স্বর্ণের বক্সটা আসলে আর্সেলই পেয়েছিল। তারপর বোর্ডেনের সাথে আর্সেলের বিয়ে হয়। সবার সাথে মিশে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। এলিজাবেথ বই পড়ে আরও জানতে পারে আর্সেল কতটা ভয়ঙ্কর ছিল আর কত জায়গায় না সে মিশন চালিয়েছে। বইটিতে সামনে আসে আর্সেলের আসল নামও। এই ব্যাপারগুলো দেখে খুবই চুপচাপ হয়ে যায় এলিজাবেথ। সেই সময় আহত অবস্থায় গুহায় প্রবেশ করে আর্সেল। অন্যদিকে স্বর্ণগুলো নষ্ট হয় লি রেগে যায় কর্নরের ওপর। বলে, আমরা এখানে এসেছিলাম স্বর্ণের জন্য, আর তুমি এখানে কি করছো? তোমার জন্য কতগুলো সৈন্য মারা গেল, এই সৈন্যগুলোকে এখন তাদের প্রাপ্য সম্মানটা দিতে হবে। কিন্তু কর্নর তখনও প্রতিশোধের নেশায় ভুগছিল, তাই সবাইকে প্রতিশোধের ব্যাপারে উজ্জীবিত করতে থাকে। তখন কোনোভাবেই আর এই ব্যাপারটা লি শুনতে চায় না। তখন লি এবং কর্নর বন্দুক নিয়ে একে অপরের মুখোমুখি হয়। একসময় কর্নর লিকে গুলি করে মেরেই ফেলে। ওকে মেরে ফেলার পরও শান্ত থাকে না, সকল সৈন্যদের আবার লড়াইয়ের জন্য উজ্জীবিত করে। দেখায় 3 রাজ্যের একটা নোটিশ। সেই নোটিশটা হচ্ছে ব্লাডি মেরি তথা আর আর্সেলকে মাথা যে নিয়ে আসতে পারবে তার সকল অপরাধের সাজা মাফ। কর্নর জলদস্যু হয়, অনেক অপরাধ করেছে, তার অপরাধ অনেক হয়, শাস্তি পেয়েছে। শাস্তি হচ্ছে সমুদ্রের আগের মতো দাপটে দেখাতে পারে না। তাই সে সবাইকে বলে, আমরা যদি আর্সেলকে মারি তাহলে আমরা সকল অপরাধ থেকে মুক্ত হব, আবার আগের মতো সমুদ্রে চষে বেড়াতে পারবো। কর্নরের এই কথাগুলো শুনে জয়ধ্বনি শুরু করে দেয় সৈন্যরা। অন্যদিকে দেখা যায় এলিজাবেথ আর্সেলের পা থেকে গুলিটা বের করে। গুলি বের করা শেষ হলে এলিজাবেথ জিজ্ঞেস করে, ওই দিকের কী খবর? আর্সেল দুঃখের সাথে আইজ্যাককে বলে, তোমার বাবাকে আমি বাঁচাতে পারিনি। এটা শুনে আইজ্যাক এবং এলিজাবেথ দুজনেই খুব কষ্ট পেয়ে যায়। এলিজাবেথ আবার আর্সেলের আসল নাম বের করে জিজ্ঞেস করে, এটাই কি তোমার নাম? তুমি এত ভয়ঙ্কর ছিলে? আর্সেল তখন বলে, বই পড়ে তুমি আমাকে যতটা ভয়ঙ্কর মনে করছো আমি তার থেকেও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। আর এইটাই কিনা তোমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের থেকে হয়তোবা আমরা বাঁচতে পারবো না, এখানেও হয়তোবা তারা চলে আসবে। এলিজাবেথ বলে, তোমার বোন এবং ছেলেকে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। অন্যদিকে কর্নারের এক সৈন্য কুয়ায় নেমে ওই সুড়ঙ্গটা দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে আর্সেল ওদের দুজনকে জানায় যা করার আজকে রাতেই করতে হবে, সকাল ধরে আরও সৈন্য আসবে, রাতেই এর জন্য আক্রমণ করতে হবে। ওরা ব্লাডি মেরিকে মনে করিয়ে দিয়েছে তার নাম, এখন তারা দেখবে ব্লাডি মেরির জাহাজ কতটুকু। এটা বলে সবকিছু রেডি করতে থাকলে এলিজাবেথ এবং আইজ্যাক তার সাথে থেকে যুদ্ধ করতে চায়, কিন্তু আর্সেল তাদেরকে সাথে রাখতে চায় না। তবে ওদের দুজনকে নির্দেশ দেয় 2টা কাজ করার জন্য। এলিজাবেথকে বলে, গুহাতে যে আগুনের সংযোগ দেওয়া আছে সেটাতে লড়াইয়ের সময় যেন আগুন লাগিয়ে দেয়, আর আইজ্যাককে নির্দেশ দেয় নৌকায় যেন সমুদ্রে নামায়। আইজ্যাক তখন বলে, আমি তো নৌকা চালাতে পারি না। আর্সেল জানায়, তুমিই পারবে। দুজনকে 2 নির্দেশ দেওয়ার পরে আর্সেল পুরো আস্তানার মধ্যে বিভিন্ন পয়েন্টে বন্দুক এবং তীর সেট করে রাখে। এর মধ্যেই কর্নর তার দলবল নিয়ে চলে আসে আস্তানায়। কিন্তু আর্সেলের প্ল্যানে এমনিতেই মরতে থাকে ওরা, যা আড়াল থেকে শুধু দেখছিল আর্সেল। একসময় আর্সেলকে দেখে ফেললে কর্নরের সৈন্য, ওর দেখা পেয়েই চালাতে থাকে গুলি। আর্সেলও গুলি চালাতে থাকে উল্টো। অন্যদিকে এলিজাবেথ প্ল্যান মোতাবেক দড়িতে আগুন লাগিয়ে দেয়। এই আগুন লেগে আবার অনেকেই মারা যায়, কিন্তু একজন আবার পিছু নেয় ওদের। একসময় আবার অবশ্য এলিজাবেথকে ধরেও ফেলে। আসলে যে এলিজাবেথকে ধরেছে সেই মেরে ফেলেছিল ওর বয়ফ্রেন্ডকে। লোকটি এলিজাবেথকে যেই মারতে যাবে তখনই আর্সেলের সেট করে রাখা তীর লেগে লোকটি মারা যায়। এলিজাবেথ তাই আইজ্যাককে নিয়ে আরও সামনে এগোতে থাকে। এদিকে বন্দুকযুদ্ধ চালিয়ে যাচ্ছিল আর্সেল ওদের সাথে। এর মধ্যে আইজ্যাক নৌকা নিয়ে নেমে যায় সমুদ্রে, কিন্তু এলিজাবেথ নৌকাতে ওঠে না, আর্সেলকে হেল্প করতে ওর পেছনে যায়। রাত গড়িয়ে ভোর হলে কর্নর আর্সেলকে বলে, অনেক তো হলো ভেতরের লড়াই, এবার বাহিরে হোক। কর্নর বাহিরে এসেই আগুন লাগিয়ে দেয় যাতে দূরের সৈন্যদের নজরে আসে। সেখানে তরোয়ালের লড়াই চলে আর্সেল এবং কর্নরের মধ্যে। লড়াইয়ে আর্সেল একবার পরাজিত হয়। কর্নর তখন আর্সেলকে পরাজয় মেনে নিতে বললে আর্সেল জানায়, কখনো না। উঠে আবারও সে শুরু করে দেয়, কিন্তু আবারও সে ওর তলোয়ারের কাছে ধরা খায়। এরপর আবারও পরাজয় মেনে নিতে বললে আর্সেল মেনে নিতে চায় না, কিন্তু কর্নর এবার মারতেই যায় আর্সেলকে। তবে যেই না মারতে যাবে তখনই এলিজাবেথ এসে কর্নরকে গুলি করে। এলিজাবেথ কর্নরকে গুলি করে আর্সেল সাথে সাথেই তলোয়ার দিয়ে কর্নরের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, আর কর্নরের কিচ্ছা এখানেই খতম হয়ে যায়। তার পরপরই দেখা যায় আইজ্যাক নৌকা নিয়ে আসতেছিল, আর তার নৌকায় আছে আরও অনেকগুলো স্বর্ণের বার।
কিন্তু এর মধ্যেই দেখা যায় অনেকগুলো সৈন্য সেদিকেই জাহাজ নিয়ে আসতেছিল। তখন আর্সেল সেটা দেখে খানিকটা ভয়ই পেয়ে যায়। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। হয়তোবা এর দ্বিতীয় পার্ট আসতে চলেছে। তো ওরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে সেটা শুধুমাত্র দ্বিতীয় পার্ট আসলেই জানা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।